আজকের আমাদের এখন পাঠ্য বিষয় হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক। আমরা জানি যে আমাদের সংসদীয় শাসন ব্যবস্থায় সংসদ বা ইংরাজিতে যাকে বলা হয় পার্লামেন্ট, সেই পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ককে আলোচনা করতে গেলে আমরা প্রথমেই একটু জেনে নেওয়া প্রয়োজন উভয় কক্ষ বলতে কোন কোন কক্ষগুলি। আমরা জানি পার্লামেন্টের উভয় কক্ষ মানে পার্লামেন্টের দুটি কক্ষ, একটি হচ্ছে উচ্চকক্ষ রাজ্যসভা, আরেকটি হচ্ছে নিম্নকক্ষ লোকসভা। এই দুই কক্ষের সম্পর্ক কি সেটাই হচ্ছে আজকের পাঠ্য বিষয়। যাই হোক, উভয় কক্ষের সম্পর্ককে তুলে ধরতে গেলে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব গঠনগত পার্থক্য, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখব পার্থক্য, কিছু কিছু দেখব সাদৃশ্য আমাদের সামনে উঠে আসবে। যদি উভয় কক্ষের সম্পর্কে আলোচনা করতেই হয় তাহলে সবার প্রথমেই আমাদের কাছে একটি পার্থক্য উঠে আসবে, যেটি হচ্ছে গঠনগত পার্থক্য। আমরা যদি গঠনগত পার্থক্যটি নিয়ে আলোচনা করি তাহলে প্রথমেই আমাদের চোখে পড়বে যে আজকে লোকসভার যে সকল সদস্য আছে তাদের মধ্যে থেকে লোকসভায় মাত্র দুজন ইঙ্গ ভারতীয় সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়ে থাকে, কিন্তু অন্যদিকে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা 12 জন সদস্য মনোনীত হয়ে থাকে। অবশ্যই এটা আমাদের চোখে একটা তফাৎ। দ্বিতীয় আরেকটি তফাৎ আমাদের চোখে উঠে আসে, সেটা হচ্ছে লোকসভার যে সকল সদস্য থাকে সেই সদস্য সংখ্যা সর্বমোট 552 জন। এই 552 জনটাকে যদি ভাঙা যায় তাহলে দেখা যাবে 530টি সদস্য বিভিন্ন অঙ্গরাজ্যের প্রত্যক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে উঠে আসবে, আর অন্যদিকে 30 জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হয়ে উঠে আসবে। অবশ্যই লোকসভার সকল সদস্য প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যম দিয়ে উঠে আসবে। এরপরে বাকি দুজন ইঙ্গ ভারতীয় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হবেন। কিন্তু অন্যদিকে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত না, সদস্য সংখ্যা হচ্ছে 250 জন। 250 জনের মধ্যে 238 জন বিভিন্ন রাজ্য বিধানসভা থেকে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা তারা পরোক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে এই রাজ্যসভায় উঠে আসে। এই যে 238 জন উঠে এলো, বাকি 12 জনকে কিন্তু রাষ্ট্রপতি বিভিন্ন চারুকলা বা বিভিন্ন এক্সপার্ট লোকদের, যার চারুকলা, সঙ্গীতকলা বা বিভিন্ন বিষয়ে পারদর্শী সেই রকম মানুষজনদের কিন্তু তিনি নিয়োগ করে থাকেন। তার মানে আমরা দেখলাম যে গঠনগত দিক থেকে কিন্তু এইসব দিকে পার্থক্য রয়েছে। পাশাপাশি রাজ্যসভার কাউকে সদস্য হতে গেলে তাকে ন্যূনতম 30 বছর হতে হবে, আর এদিকে লোকসভার সদস্য হতে গেলে 25 বছর হতে হবে। শুধু তাই নয়, ক্ষমতার দিক থেকেও কিন্তু উভয়ের পার্থক্য আছে। ক্ষমতার দিক থেকে উভয়ের পার্থক্য আলোচনা করতে গিয়ে আগে একটু দেখে নেই উভয় কিন্তু সমক্ষমতাশালীও। যেমন রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন এবং পদচ্যুতি, এদের নির্বাচন এবং পদচ্যুতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারকদের নির্বাচন, পদচ্যুতি, এই রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় কক্ষই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও দ্বিতীয়ত আর কি ক্ষেত্রে না, দ্বিতীয়ত তারা যে কক্ষের সদস্য সেই কক্ষের সঙ্গে যদি কোনো বিধিভঙ্গ হয় এবং সদস্যরা যদি বিধিভঙ্গ করে বা বহিরাগত যদি কেউ বিধিভঙ্গ করে তাহলে তাদের সাথে কিন্তু একই সমরূপ শাস্তি হতে পারে। এবং রাজ্যসভা এবং লোকসভা উভয়ে বিভিন্ন কমিশনের প্রতিবেদনের উপর সমানভাবে গুরুত্ব সহকারে কাজ করে। তবে বাস্তবিক ক্ষেত্রে এই লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কিছু তফাৎ তো থেকেই থাকে। যেমন গঠনগত পার্থক্য, তেমনি ক্ষমতার দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে লোকসভার থেকে রাজ্যসভা অধিক ক্ষমতা ভোগ করে। যেমন আর্টিকেল নাম্বার, সংবিধান অনুসারে ধারা বা আর্টিকেল নাম্বার 249 এ বা 249 1 নং ধারা অনুসারে পরিষ্কার বলা আছে যে যদি কোনো রাজ্য তালিকাভুক্ত বিষয় যদি পার্লামেন্ট
উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের 2/3 সদস্য যদি মনে করে যে সেখানে পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, তাহলে সেক্ষেত্রে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন মোতাবেক সেখানে কিন্তু রাজ্যসভায় ওই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নিজেকে অংশগ্রহণ করতে পারে। দ্বিতীয়ত বলছে ধারা 312 1 নং ধারা অনুসারে পরিষ্কার বলা আছে, যদি রাজ্যসভার উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের 2/3 যদি মনে করে যে সর্বভারতীয় কৃত্যকের নতুন কোনো কিছু পদ সৃষ্টি করা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে করতে পারে। অবশ্যই রাজ্যসভা এবং লোকসভার মধ্যে আলাপ আলোচনা তো হবেই, কিন্তু রাজ্যসভা অবশ্যই গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে থাকে এক্ষেত্রে। এছাড়াও উপরাষ্ট্রপতির প্রস্তাব, উপরাষ্ট্রপতি পদচ্যুতি সংক্রান্ত কিন্তু যে প্রস্তাব উঠে আসে, সেই প্রস্তাব একমাত্র রাজ্যসভাতেই উঠে আসে। যদিও রাজ্যসভা এবং লোকসভায় সেটা আলোচনা হতে পারে, কিন্তু রাজ্যসভায় অবশ্যই প্রথম প্রস্তাবটি উঠে আসে। কিন্তু সর্বভারতীয় কৃত্যকের ক্ষেত্রে কিন্তু যেটা আর্টিকেল 312 মানে 312 1 নং ধারা অনুসারে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যসভায় একচ্ছত্র অধিপত্য কায়েম করে। এই সকল যে ক্ষমতা, এই কারণে কিন্তু রাজ্যসভাকে বিশেষ ক্ষমতায় আখ্যায়িত দেওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লোকসভা কিন্তু অধিক ক্ষমতা ভোগ করে থাকে। যেমন কোনো বিল অর্থ বিল কিনা, সেক্ষেত্রে লোকসভা কিন্তু রাজ্যসভার থেকেই বেশি ক্ষমতা ভোগ করে, কারণ লোকসভাতেই একমাত্র কোনো বিল অর্থ বিল কিনা সেটা একমাত্র স্পিকারই সিদ্ধান্ত নেবে। এছাড়াও অর্থ বিল নিয়ে লোকসভায় যেতেই পারে, অর্থ বিল লোকসভায় উঠতেই পারে, কিন্তু অর্থ বিল সম্পর্কে লোকসভা কি মতামত দিল সেটা কিন্তু কারোর কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ এই লোকসভায় একবার অর্থ বিল পাশ হয়ে যাওয়ার পরে সেটা 14 দিন রাজ্যসভায় পড়ে থাকতেই পারে। যদি তারপরেও পড়ে থাকে, তাহলে সেটাকে কিন্তু অটোমেটিকভাবে সেটাকে গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে। এর পরবর্তীতে আর কি হতে পারে না, অর্থ বিল লোকসভায় কিন্তু পেশ হয়, এবং লোকসভায় পেশ হওয়ার পরে সেক্ষেত্রে লোকসভায় পেশ হয় এবং লোকসভায় ব্যয় মঞ্জুরি থেকে শুরু করে বিভিন্ন প্রতিবেদন পাশ হয়, কিন্তু রাজ্যসভায় পেশ হলেও এর সম্পর্কে অন্য কোনো অধিকার রাজ্যসভা থাকে না। তবে এছাড়াও অর্থ বিল বাতিল বা অর্থ বিল সংশোধন করার ক্ষমতা রাজ্যসভারও থাকে না। অর্থাৎ আমরা যদি সবশেষে একটু সংক্ষেপে যদি আলোচনা করে নিতে পারি, তাহলে আমরা দেখব বেশিরভাগ ক্ষেত্রেই লোকসভার থেকে রাজ্যসভা কম গুরুত্বপূর্ণ এবং লোকসভা অধিক গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে থাকে, লোকসভার হাতে অনেক বেশি ক্ষমতাশালী। কারণ বাস্তবে লোকসভার নিকটে কিন্তু মন্ত্রিসভা দায়িত্বশীল, মন্ত্রিসভাকে লোকসভায় নির্ধারণ করে, মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে। এমনকি সরকার গঠনের ক্ষেত্রে লোকসভার ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ লোকসভার নেতা বা নেত্রীকেই প্রধানমন্ত্রী হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে, এবং সেই প্রধানমন্ত্রী দলের অন্যান্যদের মন্ত্রিত্ব দেন এবং তারা সবাই কিন্তু লোকসভারই সদস্য হয়ে থাকে। যাই হোক, সবশেষে এটুকু বলবো যে লোকসভা এবং রাজ্যসভা বিভিন্ন বাক বিতর্ক বিভিন্ন উঠে এলেও আমরা সর্বপরিশেষে একথা বলতে পারি যে রাজ্যসভার থেকে লোকসভা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক ক্ষমতাশালী, এ বিষয়ে কারোর কোনো সংশয় নেই। তবে হ্যাঁ, রাজনৈতিক ক্ষেত্রে দল চালাবার জন্য দলের স্বার্থে বা রাজনৈতিক দলগুলির স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে তাদের প্রতিনিধিদের কিন্তু রাজ্যসভায় সাংসদ করে নিয়ে এসে তাদেরকে একটা সান্ত্বনা পুরস্কার মতো দিয়ে থাকে। এ বিষয়ে কিন্তু একমত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী কেভি রাও। তবে সবশেষে এই কথা বলে শেষ করব যে পর্যায়ে বা চূড়ান্তভাবে দেখতে গেলে পুঙ্খানুপুঙ্খ দিকগতভাবে রাজ্যসভার থেকে লোকসভা অনেক অনেক বেশি ক্ষমতাশালী। কারণ হচ্ছে লোকসভার সকল সদস্যরা জনগণের সরাসরি বা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে উঠে আসে, যেটা কিনা রাজ্যসভার ক্ষেত্রে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে উঠে আসে। এটাই হচ্ছে মূল বিষয়। সেই কারণে আমরা মতে স্থির হতে পারি যে রাজ্যসভার থেকে লোকসভা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা মার্কিন সিনেটে যেমন উচ্চকক্ষ, মার্কিন সিনেটে একটা পদাধিকারী সদস্য থাকা মানে বিশাল ব্যাপার, কিন্তু সেইটা উচ্চকক্ষ হিসাবে আমাদের ভারতের ক্ষেত্রে কিন্তু তা নয়, কারণ ভারতে নিম্নকক্ষ লোকসভায় হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই আমার দৃষ্টিতে মনে হচ্ছে ভারতীয় সংসদ ব্যবস্থায় লোকসভা রাজ্যসভার থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। ধন্যবাদ।